বিসমিল্লাহির রহমানির রহিম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস থেকে আমি মাহমুদা রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই সুস্থ রয়েছ। আমিও আল্লাহর রহমতে এবং তোমাদের সকলের দোয়ায় ভালো আছি। শিক্ষার্থীবৃন্দ, চতুর্দিকে করোনার ভয়াবহতা, এর মাঝেই আমাদেরকে যেতে হচ্ছে। তাই শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, মাস্ক অবশ্যই ব্যবহার করবে। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, আল্লাহ যেন আমাদের এই মহামারী থেকে রক্ষা করেন। এই মহামারীর মাঝেও, করোনার এই ভয়াবহতার মাঝেও আমাদের শিক্ষার কার্যক্রম এগিয়ে নিতে হচ্ছে। কেননা যাতে তোমাদের শিক্ষাবর্ষের কোনো ক্ষতি না হয়। শিক্ষার্থীবৃন্দ, করোনার ভয়াবহতার মাঝে আমাদের সকলেরই মন খারাপ, সবাই আমরা আতঙ্কগ্রস্ত। তাই তোমরা কোনো চাপ নিবে না, খুব স্বাভাবিকভাবে হালকাভাবে লেখাপড়াটা করবে। আমরা প্রতিদিন যে ক্লাসসমূহ অনলাইনে নিচ্ছি, রুটিন অনুযায়ী তোমরা তা দেখবে এবং সেই অনুযায়ী বাসায় অবসর সময় একটু অনুশীলন করবে। যদি একেবারে অনুশীলন না করো তাহলে কিন্তু ভুলে যাবে। তাই পরবর্তীতে যখন তোমাদের পরীক্ষা হবে বা অ্যাসাইনমেন্ট নেওয়া হবে, সেই সময় কিন্তু তোমরা লিখতে পারবে না। যদি তোমরা এই অনলাইনের ক্লাসসমূহ ঠিক মতো করো, তাহলে কিন্তু অ্যাসাইনমেন্ট লিখতে তোমাদের আর কোনো কষ্ট হবে না। তাই শিক্ষার্থীবৃন্দ, কষ্টের মাঝেও, ভয়াবহতার মাঝেও, আতঙ্কের মাঝেও ক্লাসগুলো অবশ্যই করবে এবং বাসায় সেই অনুযায়ী শিক্ষকদের দিক নির্দেশনা অনুযায়ী একটু লেখাপড়াও করবে। তাহলে এসো আমরা আমাদের পাঠ শুরু করি। আজ আমি বরাবরের মতোই পরিণীতির দ্বিতীয় পত্র থেকে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার অধ্যায় হচ্ছে চতুর্থ। গত ক্লাসেও আমি চতুর্থ অধ্যায় থেকেই তোমাদের আলোচনা করেছিলাম, মনে আছে না? সংবিধান প্রণয়নের ইতিহাস, তারপরে ৭২ সালের সংবিধানের বৈশিষ্ট্য, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আর যে বিষয়গুলো চতুর্থ পত্রে আরও রয়েছে, যেমন রাষ্ট্র পরিচালনার মূলনীতি, মৌলিক অধিকার, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে এসো আমরা একটু আমাদের চার্টটা দেখে নেই। অধ্যায় 4, পৌরনীতি দ্বিতীয় পত্র। প্রথমে আমরা আলোচনা করব সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূল নীতিগুলো নিয়ে। আমরা গত ক্লাসে কিন্তু সংবিধানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে কিন্তু আমাদের সংবিধানের একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল আমাদের রাষ্ট্রীয় মূলনীতি। এই মূলনীতি কতগুলো? 4টা। তোমাদের মনে আছে নিশ্চয়? আমাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে 4টি। কি কি? জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র আর ধর্মনিরপেক্ষতা। প্রথমে আমরা যে রাষ্ট্রীয় মূলনীতিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। একই অভিন্ন ভৌগোলিক সীমারেখার মধ্যে একই ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্যে লালিত বাঙালি জাতি সেই ভাষা আন্দোলন থেকে পাকিস্তানি শাসক গোষ্ঠী থেকে নিজেদেরকে আলাদা ভাবতে শুরু করে। কেন ভাবতে শুরু করেছিল? নিশ্চয়ই তোমাদের মনে আছে, যখন আমরা ভারতবর্ষ বিভক্ত হয়ে পাকিস্তান সৃষ্টি হলো, সেই পাকিস্তানের যারা আমরা বাসী ছিলাম, পূর্ব পাকিস্তানের জনগণ, তারা কিন্তু সবাই পাকিস্তানের বাসী ছিল। কিন্তু তা সত্ত্বেও দেখো, শুধু বাংলা ভাষাভাষী হওয়ার কারণে এই বাঙালি জাতিকে পাকিস্তানি শাসক গোষ্ঠী
অবহেলা করেছিল, তাচ্ছিল্য করেছিল, যার ফলে তারা ভাষাকে কেড়ে নিতে চেয়েছিল। এই ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য বাঙালি জনগণকে আন্দোলন করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে। সেই আন্দোলন সংগ্রামের সময় থেকেই তারা উপলব্ধি করতে পেরেছিলেন যে আমরা স্বতন্ত্র জাতি। সেই কারণেই আমি এই সেন্টেন্সটা আরেকবার বলছি, খেয়াল করো, যে অভিন্ন ভৌগোলিক সীমারেখার মধ্যে একই ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্যে লালিত বাঙালি জাতি ভাষা আন্দোলনের সময় থেকেই পাকিস্তানি শাসক গোষ্ঠী হতে নিজেদেরকে আলাদা ভাবতে শুরু করে। অর্থাৎ এই যে পূর্ব পাকিস্তানের আমরা যারা বাংলা ভাষাভাষী ছিলাম, তারা হয়তো হিন্দু, মুসলমান, বৌদ্ধ বিভিন্ন হোক না কেন, কিন্তু আমাদের সকলের ভাষা এক, সংস্কৃতি এক, ঐতিহ্য এক, একই ঐতিহ্য, সংস্কৃতি, ভাষায় আমরা লালিত একটি জাতি। সেটা আমরা কখন থেকে ভাবতে শুরু করলাম যে আমরা একটা আলাদা জাতি? এই ভাষা আন্দোলনের সময় থেকেই পাকিস্তানি শাসক গোষ্ঠী থেকে আমরা নিজেদেরকে আলাদা ভাবতে শুরু করলাম। বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে মুক্তি সংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে। তাই বাংলাদেশের সংবিধানের 9ম অনুচ্ছেদে বলা হয়েছে যে ভাষাগত, সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে যে মুক্তি সংগ্রাম করে জাতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে, সেই বাঙালি জাতির ঐক্য ও সংহতি হিসেবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। অর্থাৎ বাঙালি জাতির ঐক্য এবং সংহতির মূলে রয়েছে ভাষা, সাহিত্য, সংস্কৃতির অভিন্নতা। তাই বাঙালিরা হচ্ছে একটি স্বতন্ত্র জাতি। তো শিক্ষার্থীবৃন্দ, এই জাতীয়তাবাদ সম্পর্কে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে অভিন্ন ভৌগোলিক সীমারেখার মধ্যে একই ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ঐতিহ্যে লালিত বাঙালি জাতি ভাষা আন্দোলনের সময় থেকে পাকিস্তানি শাসক গোষ্ঠী হতে নিজেদেরকে আলাদা ভাবতে শুরু করে। বাঙালি জাতির ঐক্যবদ্ধভাবে মুক্তি সংগ্রামের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে। তাই বাংলাদেশের সংবিধানে 9ম অনুচ্ছেদে বলা হয়েছে যে বাঙালি জাতি ভাষাগত, সংস্কৃতিগত একক সত্তা বিশিষ্ট যে বাঙালি জাতির সংগ্রামের, মুক্তি সংগ্রামের চেতনায় যে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অর্জন করেছে, সেই বাঙালি জাতির এই ঐক্য এবং সংহতি হিসেবে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তি। অর্থাৎ বাঙালি জাতির এই ঐক্য এবং সংহতির মূলে রয়েছে ভাষা, সাহিত্য, সংস্কৃতির অভিন্নতা। তাই তো বাঙালিরা একটি স্বতন্ত্র জাতি। এরপরে আমি আসছি আমাদের পরবর্তী রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে, যেটি হচ্ছে সমাজতন্ত্র।
সংবিধানের 10ম অনুচ্ছেদে এই সমাজতন্ত্রের কথা বলা হয়েছে। সমাজ থেকে সকল প্রকার শোষণ জুলুমের অবসান করে শোষণমুক্ত ন্যায়নিয়োগ সমাজ প্রতিষ্ঠা এবং অর্থনৈতিকভাবে সকলের জন্য সমান সুযোগ সুবিধা প্রতিষ্ঠা করাই হচ্ছে এই রাষ্ট্রীয় মূলনীতির লক্ষ্য। আর এই লক্ষ্যে সরকার উৎপাদনের যন্ত্র, উৎপাদনের উপকরণ, বন্টন ব্যবস্থা এগুলো রাষ্ট্রের হাতে ন্যস্ত থাকবে, রাষ্ট্রের নিয়ন্ত্রণাধীনে ন্যস্ত থাকবে। তবে আইন দ্বারা আরোপিত সীমার মধ্যে ব্যক্তিগত সম্পত্তিও থাকবে, কিন্তু এই সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা হবে গণতান্ত্রিক পথে, কোনো শ্রেণী সংগ্রাম বা বিপ্লবের মাধ্যমে নয়। তাহলে সমাজতন্ত্রটা কি? যে সমাজ থেকে সকল প্রকার শোষণের অবসান করে একটা শোষণমুক্ত ন্যায়নিয়োগ সমাজ প্রতিষ্ঠা করা এবং অর্থনৈতিক দিক দিয়ে সকলের সুযোগ সুবিধা সমান করার লক্ষ্যই হচ্ছে এই রাষ্ট্রীয় মূলনীতির অন্যতম লক্ষ্য। আর এই লক্ষ্যটা বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রের উৎপাদন যন্ত্র, উৎপাদনের উপকরণ, বন্টন ব্যবস্থা এগুলো রাষ্ট্রের হাতে ন্যস্ত থাকবে। সেই সাথে আইনের দ্বারা আরোপিত সীমার মধ্যে ব্যক্তিগত সম্পত্তিও থাকবে, কিন্তু এই সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, কোনো রকম শ্রেণী সংগ্রাম বা বিপ্লবের মাধ্যমে না। এবার আসছি আমরা আমাদের তৃতীয় রাষ্ট্রীয় মূলনীতিতে। তৃতীয় রাষ্ট্রীয় মূলনীতি হচ্ছে গণতন্ত্র। আমরা সবাই তো গণতন্ত্রের সাথে পরিচিত আছি। গণতন্ত্রের অদম্য স্পৃহায় বাঙালি জাতি স্বাধীনতা সংগ্রামে অনুপ্রাণিত হয়েছে। অর্থাৎ বাঙালি জাতি গণতন্ত্রের প্রতি কত আকৃষ্ট। এই গণতন্ত্রের অদম্য স্পৃহায় বাঙালি জাতিকে স্বাধীনতা সংগ্রামে অনুপ্রাণিত করেছে। তাই গণতন্ত্র বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার একটি গুরুত্বপূর্ণ মূলনীতি। প্রজাতন্ত্র হচ্ছে একটি গণতন্ত্র যেখানে নাগরিকের মানবিক অধিকার, স্বাধীনতার নিশ্চয়তা থাকবে। প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চয়তার বিধান থাকবে। আর সর্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে সরকার প্রতিষ্ঠিত হবে। এই যে গণতন্ত্রে যে বিষয়গুলো আমরা জানলাম, তার মূল কথাটাই হচ্ছে সকল চালিকা শক্তির উৎসই কিন্তু হচ্ছে জনগণ। জনগণ যাদেরকে নির্বাচিত করবেন তারাই সরকার গঠন করবেন। শুধু তাই নয়, প্রশাসনের প্রতিটি পর্যায়ে
নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণ কার্যকর অংশগ্রহণের নিশ্চয়তার বিধান থাকবে। এইটা যদি মেনে চলা হয় তাহলে দেখো সরকার কখনোই অগণতান্ত্রিক হতে পারবে না, স্বেচ্ছাচারী হতে পারবে না, কারণ ঘুরে ফিরে কিন্তু এই জনগণের কাছে আসতে হবে, তাদের নির্বাচনের দিকে তাকিয়ে থাকতে হবে, তাদের সম্মতির উপরই তাদের স্থায়িত্ব টিকে থাকবে। এরপরে আসছি আমরা ধর্মনিরপেক্ষতা। সংবিধানের 12তম অনুচ্ছেদে এই ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে। একটু খেয়াল করো, সংবিধানের 9ম অনুচ্ছেদে বলা হয়েছে জাতীয়তাবাদের কথা, 10ম অনুচ্ছেদে বলা হয়েছে সমাজতন্ত্রের কথা, 11তম অনুচ্ছেদে বলা হয়েছে গণতন্ত্রের কথা, আর 12তম অনুচ্ছেদে বলা হয়েছে ধর্ম নিরপেক্ষতার কথা। ধর্ম নিরপেক্ষতা কথাটির অর্থ কি? অর্থাৎ ধর্ম সম্পর্কে আমরা সবাই কি নিরপেক্ষ থাকব। যার যা ধর্ম, একটি রাষ্ট্রে বিভিন্ন ধর্মের নাগরিক রয়েছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন ধর্মাবলম্বী রয়েছে। প্রত্যেক ধর্মের অনুসারীরা তাদের নিজ নিজ ধর্মচর্চা এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবেন। এখানে কেউ কারোর ধর্মে কোনো আঘাত করবে না, হস্তক্ষেপ করবে না। শুধু তাই না, রাষ্ট্র কোনো ধর্মকে পৃষ্ঠপোষকতা বা প্রাধান্য দিবে না। ধর্মের ক্ষেত্রে রাষ্ট্র হচ্ছে নিরপেক্ষ। কোনো ধর্মীয় ব্যক্তিকে কোনো বিশেষ সুযোগ সুবিধা বা বৈষম্যমূলক আচরণ করা যাবে না। প্রতিটি নাগরিক তাদের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে। রাষ্ট্র এক্ষেত্রে কাউকে কোনো প্রাধান্যও দেবে না, আবার কারোর সাথে কোনো বৈষম্যমূলক আচরণও করবে না। রাষ্ট্র থাকবে নিরপেক্ষ এবং সেই সাথে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য কেউ ধর্মকে ব্যবহার করতে পারবে না। এটি হচ্ছে রাষ্ট্র পরিচালনার ধর্মনিরপেক্ষ মূলনীতি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো নিয়ে আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই বুঝেছ। এই যে 4টা মূলনীতির কথা বললাম, এই মূলনীতিগুলো কিন্তু আইনের মতো না এবং আদালতে এটা বলবৎযোগ্য না। শাসনতান্ত্রিক ক্ষেত্রেও এটা আইনের মর্যাদা পাবে না। কিন্তু রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলির গুরুত্ব অপরিসীম। শাসন কর্তৃপক্ষ যারা, তারা প্রতিটি কর্ম পরিকল্পনার ক্ষেত্রে এবং বাস্তবায়নের ক্ষেত্রে পরিকল্পনা যখন তারা প্রণয়ন করবেন, প্রত্যেকটি পরিকল্পনার ক্ষেত্রেই তারা এই 4টি রাষ্ট্রীয় মূলনীতিকে সামনে রেখে তাদের পরিকল্পনা প্রণয়ন করবে। অর্থাৎ জাতীয়তাবাদটা কি, সমাজতন্ত্র কি, গণতন্ত্র কি, ধর্মনিরপেক্ষ, এই 4টা মূলনীতির সামনে রেখে যদি পরিকল্পনা করা যায়, তাহলে কি জনগণের যে মূল কথা, জনগণের যে সার্বিক কল্যাণ করা, সর্বাঙ্গীন কল্যাণ সাধন করা, সেটা সম্ভব। আর যদি এ থেকে কোনো ব্যতিক্রম হয়, তাহলে তার খেসারত সেই শাসন কর্তৃপক্ষকেই দিতে হবে। কেননা তাদের স্থায়িত্ব নির্ভর করবে কিন্তু এই জনগণের আস্থার উপর, জনগণের সম্মতির উপর। অতএব মূলনীতি যদিও
আইনের দ্বারা আরোপিত আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়, আইনের মতো মর্যাদাও পায় না, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রতিটি কর্তৃপক্ষের, প্রতিটি প্রতিষ্ঠানের কর্ম পরিকল্পনার ক্ষেত্রে এই মূলনীতিগুলো দ্বারাই প্রভাবিত এবং অনুপ্রাণিত হয়ে থাকে। তাই রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলোর গুরুত্ব অপরিসীম। তো শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা এই রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো নিয়ে আলোচনা করলাম। এবার এসো আমরা মৌলিক অধিকার নিয়ে আলোচনা করি। মৌলিক অধিকার। মৌলিক অধিকার কি? মৌলিক অধিকার হচ্ছে রাষ্ট্র প্রদত্ত সেই সব সুযোগ সুবিধা যা ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য, অর্থাৎ যেগুলো ছাড়া ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ করা সম্ভব নয়। আমি আবার বলছি, মৌলিক অধিকার হচ্ছে রাষ্ট্র প্রদত্ত সেই সব সুযোগ সুবিধা যার দ্বারা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য অপরিহার্য। এই মৌলিক অধিকারগুলো আমাদের সংবিধানে উল্লেখ রয়েছে। এটা আমাদের জন্য ভালো, কেননা সংবিধানে যদি উল্লেখ থাকে তাহলে সেই বিষয়গুলো নিয়ে কোনো মতবিরোধের সম্ভাবনা থাকে না। তাই মৌলিক অধিকারগুলো যেহেতু আমাদের সংবিধানে উল্লেখ রয়েছে, তাই এগুলো বলবৎ করা অপরিহার্য সরকারের জন্য, এবং এটা আমাদের অধিকার, মূল অধিকার। এখন মৌলিক অধিকারগুলো কি আমরা একটু সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করি। প্রথমেই আসছি আমরা সমতার অধিকার, অর্থাৎ বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সকলের সমান সুযোগ সুবিধা লাভের অধিকার রয়েছে। বড়লোকের জন্য এক ধরনের সুযোগ সুবিধা, গরিবের জন্য এক ধরনের সুযোগ সুবিধা, তারপরে তোমার এই ধর্মের জন্য এটা, ওই ধর্ম, এরকম কিছু না। আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিটা নাগরিকের সমান সুযোগ সুবিধার অধিকার রয়েছে। এটি আমাদের একটি অন্যতম মৌলিক অধিকার। এরপর আমরা দেখছি বৈষম্যহীনতা, অর্থাৎ এখানে নারী পুরুষ ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে কারোর প্রতি কোনো বৈষম্য করা যাবে না, আমরা সবাই সমান। সরকারি নিয়োগ লাভের সুযোগ সুবিধার যে অধিকার, নিয়োগ লাভের সুযোগের যে অধিকার, সরকারি কর্মে নিয়োগ লাভ করতে গেলে যে সমস্ত হয়তো যোগ্যতার মাপকাঠি থাকে, সেই যোগ্যতাগুলো যেসব নাগরিকের রয়েছে সেগুলো অবশ্যই পূরণের মাধ্যমে যে কোনো নাগরিক সেই সরকারি সুযোগ লাভের অধিকার রয়েছে। এখানে ধনী বলে তাকে দেওয়া হবে, গরিব বলে তাকে দেওয়া হবে না, নারী বলে তাকে দেওয়া হবে না, পুরুষ বলে তাকে দেওয়া হবে, এরকম কোনো ভেদাভেদ নেই। সরকারি সুযোগ লাভের অধিকার প্রত্যেকটি নাগরিকের রয়েছে নিয়োগ লাভের ক্ষেত্রে। জীবন ও ব্যক্তি স্বাধীনতা, জীবনের স্বাধীনতা আমাদের প্রতিটি নাগরিকের রয়েছে, বেঁচে থাকার অধিকার, তাই না? আমরা বেঁচে থাকবো, জীবন ধারণের অধিকার আমাদের, এটা মূল অধিকার। ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি হিসেবে আমার স্বাধীনতা রয়েছে, এখানে কিন্তু অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবে না। চলাফেরার অধিকার, এটাও কিন্তু আমাদের একটি মৌলিক অধিকার। বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা যে কোনো জায়গায় চলাফেরা করতে পারবো। আজকে আমি কুমিল্লায় যেতে পারবো না, এরকম বিধিনিষেধ কিন্তু আমার উপরে আরোপ করা যাবে না, যদি না কোনো আইনসঙ্গত যুক্তিসঙ্গত কোনো কারণ দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে হয়তো বলে দেয় এই জায়গায় এই বিধিনিষেধ আছে। সেসব ব্যতিক্রম ছাড়া একজন নাগরিক হিসেবে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের চলাফেরার অধিকার রয়েছে, এটি হচ্ছে আমাদের মৌলিক অধিকার। গ্রেপ্তারের পর
দেখো অনেক সময় দেখা যায় গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু কি কারণে গ্রেপ্তার করা হলো তাকে অবশ্যই সেটা তাড়াতাড়ি জানাতে হবে। তাকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। তার আত্মপক্ষ সমর্থনের জন্য উকিলের সাথে, আইনজীবীর সাথে কথা বলার সুযোগ দিতে হবে। অন্যায়ভাবে কাউকে এভাবে গ্রেপ্তার করে রাখা যাবে না, সম্পূর্ণভাবে এটা মৌলিক অধিকারের পরিপন্থী। তারপরে হচ্ছে চিন্তা ও বিবেকের অধিকার, তাই না? কথা বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা, জনসভার করার স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, এই যে এইগুলো হচ্ছে আমাদের চিন্তা ও বিবেকের স্বাধীনতা। এইটা কিন্তু আমাদের সকলেরই রয়েছে। আমরা এমন কিছু বলবো না যেটা আমাদের দেশের জন্য ক্ষতিকর। কোনো ব্যক্তি বিশেষকেও আমরা আক্রমণ করব না। কথা বলবো, কথা বলার অধিকার রয়েছে, কিন্তু রাষ্ট্রদ্রোহী কোনো কথা আমরা বলতে পারবো না। এই যে বিবেকের স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা, এগুলো আমাদের মৌলিক স্বাধীনতা, মৌলিক অধিকার। তারপরে ধরো পেশা বা বৃত্তির অধিকার। আমরা যে কোনো পেশায় যেতে পারি, যোগ্যতা থাকলে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার সবই হতে পারবে। একটা একেবারেই দরিদ্রের সন্তান বলে সে ইঞ্জিনিয়ার, ডাক্তার হতে পারবে না, শিক্ষক হতে পারবে না, তা কিন্তু নয়। তার যোগ্যতা থাকলে সে অনেক উপরে যেতে পারবে, বাংলাদেশের রাষ্ট্রপতিও হতে পারবে, যদি তার সেই যোগ্যতা, রাষ্ট্রপতি হওয়ার তার সেই যোগ্যতাটা থেকে থাকে। অর্থাৎ পেশা ও বৃত্তি লাভের অধিকার প্রত্যেকটি নাগরিকেরই রয়েছে। ধর্মীয় স্বাধীনতা, আমরা তো একটু আগে পড়েছি যে ধর্মচর্চার অধিকার, ধর্মীয় স্বাধীনতা প্রত্যেকটি নাগরিকের রয়েছে। এটি আমাদের মৌলিক অধিকার, সম্পত্তির অধিকার। এই সম্পত্তির অধিকারও যে রাষ্ট্রের আইন দ্বারা আরোপিত সীমার মধ্যে আমরা ব্যক্তিগত সম্পত্তি রাখতে পারবো, কিন্তু এই সম্পত্তির উপরে কিন্তু অন্য কেউ কোনো হস্তক্ষেপ করতে পারবে না। রাষ্ট্র জোর করে আমার সম্পত্তিকে বাজেয়াপ্ত করতে, মানে সে এটাকে নিতে পারবে না। অনেক সময় না, জোর করে করতে পারবে না, সেটা উপযুক্ত কারণের মাধ্যমে করতে হবে। এই যে সম্পত্তির অধিকার, এটা কিন্তু আমাদের মৌলিক অধিকার। মালিকানার অধিকার, আমাদের 3 ধরনের মালিকানা রয়েছে: রাষ্ট্রীয় মালিকানা, ব্যক্তিগত মালিকানা, সমবায় ভিত্তিক মালিকানা, তাই না? তা শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের মৌলিক অধিকার নিয়েও আলোচনা করি। এই যে মৌলিক অধিকারগুলো রয়েছে, মৌলিক অধিকার মানে কি? মূল অধিকার, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলো কি আমাদের মৌলিক চাহিদা, তাই না? মৌলিক অধিকার রয়েছে। তো এই মৌলিক অধিকারগুলো কিভাবে রক্ষা করা যাবে, কিভাবে বলবৎ করা যাবে? সংবিধানে তো আমাদের মৌলিক অধিকার উল্লেখ করা হয়েছে। এখন জাতীয় সংসদ ধরো কোনো আইন প্রণয়ন করল, সেই আইন কিছু অংশ হয়তো আমাদের এই মৌলিক কোনো অধিকারের সাথে সাংঘর্ষিক, তাহলে যে অংশটুকু ওই মৌলিক অধিকারের সাথে সাংঘর্ষিক, সেই অধিকার, সেই আইনটুকু কিন্তু বাতিল হবে। আবার মৌলিক অধিকার বিরোধী আইন কিন্তু প্রণয়ন করা যাবে না। যদি জাতীয় সংসদ আইন প্রণয়ন করে, সেক্ষেত্রে আমাদের বিচার বিভাগ কি করবে? তার যে বিচার বিভাগীয় পর্যালোচনার ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতার মাধ্যমে সে সেটাকে বাতিল করতে পারবে। সংবিধানে যে মৌলিক অধিকারগুলো উল্লেখ রয়েছে, সেইগুলো যদি খর্ব করা হয়, তাহলে সেটার জন্য আমরা কোথায় যাব? আদালতে, তাই না? আদালত তখন আমাদেরকে আমাদের অধিকার কোনটা সেই বিষয়ে রক্ষার কাজ করবেন। তাহলে আদালত হচ্ছে আমাদের রক্ষা কবচ হিসেবে, এই মৌলিক অধিকারের রক্ষক হিসেবে কাজ করছে। এছাড়া যদি মৌলিক অধিকার হরণ করা হয়, বা কোনো কর্তৃপক্ষ কোনো নাগরিকের মৌলিক অধিকারটুকু দিতে চাচ্ছে না, তখন সেই ব্যক্তি যদি আদালতে আপিল করে বা আবেদন করেন, তাহলে আদালত কিন্তু সেই ব্যক্তি বা কর্তৃপক্ষকে
ডেকে বলতে পারেন যে এটা তার মৌলিক অধিকার, কাজে এটাকে বলবৎ করতে হবে। অর্থাৎ ঘুরে ফিরে ওই আদালত বিচার বিভাগই কিন্তু আমাদের এই মৌলিক অধিকারের রক্ষক এবং বলবৎকরণের কাজ করছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে এই সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি, 4টি মূলনীতি, তারপরে মৌলিক অধিকার নিয়ে আলোচনা করলাম। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের 4র্থ অধ্যায়ে যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমাদের আলোচনা করা শেষ। সংবিধান প্রণয়নের ইতিহাস, 72 সালের সংবিধানের বৈশিষ্ট্য, রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং মৌলিক অধিকার, এগুলো আমাদের আলোচনা হয়ে গেল। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের 2য় অধ্যায়, 3য় অধ্যায়, 4র্থ অধ্যায় এবং 10ম অধ্যায় কিন্তু শেষ হয়ে গেল। আমি শুধু শেষ করব, তোমাদেরও কিন্তু শেষ করতে হবে। আমি আগেই বলেছি, আমরা খুব আতঙ্কগ্রস্ত, খুব ভয়াবহ সময়ের মধ্যে দিন কাটাচ্ছি, তারপরও কিন্তু একটু লেখাপড়া আমাদের করতে হবে। একেবারেই যদি আমরা লেখাপড়া না করি তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। তাই শিক্ষার্থীবৃন্দ, তোমরা চাপ না নিয়ে খুব হালকাভাবেই তোমাদের লেখাপড়াটা এগিয়ে নিয়ে যাও এবং অনলাইনের ক্লাসসমূহ তোমরা নিয়মিত করবে। তোমরা যদি অনলাইনের ক্লাস নিয়মিত করো তাহলে আমি আগেও বলেছি, এখনও বলছি, অ্যাসাইনমেন্ট লিখতে তোমাদের কোনো সমস্যা হবে না। রুটিন অনুযায়ী প্রতিটি বিষয়ের ক্লাসই তোমরা করবে, কোনো ক্লাস কিন্তু মিস করবে না। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে যে বিষয়গুলো পড়ালাম তোমরা এগুলো একটু বাসায় পড়বে, সেই সাথে গত ক্লাসও যেগুলো আমি পড়িয়েছিলাম সেগুলো দেখবে। আমাদের 4র্থ অধ্যায় কিন্তু শেষ হয়ে গেল। তা আমরা তো 2য় পত্রের অনেকগুলোই অধ্যায় পড়ে ফেললাম। এবার আমরা একটু 1ম অধ্যায়ের দিকে আবার একটু শুরু করব, কারণ তাহলে 1ম অধ্যায়ে আবার আমরা পিছিয়ে যাব। তা যাই হোক, যে অধ্যায় 4টা পড়ানো শেষ হয়েছে, 10ম, 4র্থ, 3য় এবং 2য় অধ্যায়টা হয়তো তোমাদের সকলের ঠিকমতো মনে নেই, কারণ ওটা তো প্রথমেই পড়িয়েছিলাম, তখন তোমরা অনেকে বই কিনেছিলে না, সেই জন্য হয়তো তোমাদের অতটা খেয়াল নেই। যা হোক, আমি আবারও ইনশাআল্লাহ 2য় অধ্যায়টা তোমাদেরকে আলোচনা করব। তা আজকে যে পড়াটা আমাদের শেষ হলো, এটা কিন্তু তোমরা বাসায় ভালো করে পড়ো। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সেই সাথে স্বাস্থ্যবিধিগুলো যথাযথভাবে মেনে চলো, আর বাইরে কেউ যাবে না। প্রয়োজন ছাড়া বাইরে মোটেই বের হবে না, মাস্ক অবশ্যই ব্যবহার করবে। আর ভ্যাকসিন নেওয়ার ঘোষণা আসলে তোমাদের অবশ্যই ভ্যাকসিন নেবে। তো তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং সেই সাথে আবারও আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি এই মহামারী থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হেফাজত করেন। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।